এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনের ৩৬ জুলাই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, শেখ হাসিনা পালিয়ে গেছে, এর চেয়ে বড় খুশির খবর আর কি ছিল মুক্তিকামী জনতার মাঝে? দীর্ঘ ১৫.৫ বছরের জগদ্দল পাথর যেদিন জাতির ঘাট থেকে সরে গিয়েছিল, আজকে সেই আনন্দের দিন। রক্তস্নাত পথ পেরিয়ে ৩৬ জুলাইয়ের সেই আনন্দঘন মুহূর্ত কিভাবে আসলো? হাসিনা পালিয়ে গেছে এই খবর প্রথম কে দিলেন? আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আপনাদের তিনজনকেই আজকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। আলোচনার শুরুতেই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং যারা আহত হয়েছেন, অঙ্গ হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি প্রথমেই শফিকুল আলম ভাইকে দিয়ে শুরু করতে চাই। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এই তথ্যটি আপনি কার কাছ থেকে পেয়েছিলেন এবং আপনি তখন এপির ব্যুরো প্রধান ছিলেন? তখন আপনি সেই সংবাদটি কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন? আমার যেটা ৪ তারিখে আপনি দেখেছেন, আমাদের অফিস আপনাদের অফিসের ঠিক উপরেই ছিল। তো ৪ তারিখে তো বড় একটা কিলিং হয়েছে। তো ৫ তারিখ সকালে এসে দেখি যে পুরো কারওয়ান বাজার থমথমে এবং একটা কেমন যেন অস্বাভাবিক একটা অ্যাটমসফিয়ার। ঠিক ১১টার দিকে এর আগের দিন রাতে আসিফ এবং অন্যান্য লিডার যারা ছিলেন, স্টুডেন্ট লিডার, তারা বলছিলেন যে ৬ তারিখেরটা ৫ তারিখে নিয়ে এসছেন। ঠিক ১১টার দিকে আমরা দেখলাম যে ২টা নিউজ এসছে অনলাইনেই। সেটা হচ্ছে, এক হলো ৫ লক্ষের মতো লোক উত্তরা থেকে আসতেছে, আর যাত্রাবাড়ির থেকে ৩.৫ লক্ষ লোকের মতো। তো ওইটা আমরা আগে কনফার্ম করার চেষ্টা করলাম যে এই নিউজের সত্যতাটা কতটুকু। তো নিউজ দেখলাম যে না, মানে ৫ লক্ষ হবে কিনা জানি না, বাট প্রচুর লোক, কলাম অফ পিপল আসতেছে ওইখান থেকে এইখানেও। তো এই যে এরা আসতেছে, এস্টাবলিশ করার পর করতে করতে ১২টা ১২:৩০ বেজে গেল। তখন আমার মনে হলো যে আসলে পুলিশও নাই, আর্মি ১১টার দিক পর্যন্ত বোধহয় ইয়েতেও ছিল, শাহবাগে ওরাও উইথড্র করে ফেললো। তাহলে ঘটনা কোন দিকে যাচ্ছে? তো আমার একটা খুব ভালো সোর্স ছিল গণভবনে, তাকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম যে কি। উনি এটা ১২:৩০ পরে উনি বললেন যে উনি তো চলে গেছেন। ১২:৩০ একটু পরে, মানে ১২:৪০ দিকে উনি আমাকে এটা কনফার্ম করলেন যে উনি চলে গেছেন। আমি ফার্স্ট স্তম্ভিত হয়ে রয়েছি। পরে সত্যি আমি এটা শুনে এটা রেখে আবার আমার একটু নিজের করে আবার ফোন দিচ্ছি, বা ফোনটা তাড়াতাড়ি কেটে গেল। তখন উনি আমার ডিটেলসটা বললেন যে এসএসএফ এর তরফ থেকে শেখ হাসিনারে বলা হয়েছে যে ৫ লক্ষর মতো লোক ওইখান থেকে আসতেছে, এইখানে ৩.৫ লক্ষ। এরা জনস্রোতের মতো যদি এইখানে আসে, এসএসএফের পক্ষে কোনোভাবেই তাকে প্রোটেকশন দেওয়া সম্ভব নয়, এখানে সবাই মারা পড়বে, কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব। ফলে তারা জোর করে তাকে নিয়ে বের হয়ে গেছে। 4টা গাড়ির একটা ফ্লিট নিয়ে তারা বের হয়েছে এবং শেখ হাসিনা, তার ছোট বোন আর 2-1 অফিসার, এই তারিক সিদ্দিকী পরে অন্য জায়গার থেকে যে পুরনো এয়ারপোর্টে জয়েন করছেন। সালমান এফ রহমানেরও জয়েন করার কথা ছিল, তাকে ফোন করা হয়েছিল কিন্তু সে আসলে আসতে পারে নাই। এই তো এরা প্রথমে ওদের প্ল্যান ছিল যে এই জাহাঙ্গীর গেট দিয়ে ভিতরে ঢুকে, আপনি জানেন যে একটা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে কুর্মিটোলা বেস হয়ে এই এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া যায়, ওইটা ছিল ওদের প্ল্যান। ওই প্ল্যানটা ভেস্তে যায় যখন ওরা ঠিক চীন মৈত্রী হলের কাছে, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে এসে ওরা নিউজ পায় যে একটা পুরো গ্রুপ এয়ারপোর্ট পর্যন্ত এসে পড়েছে, কেউ এয়ারপোর্টেও ঢুকে গেছে। তো
তো এয়ারপোর্টে যাওয়াটা তার নিরাপদ না। তখন তারা প্ল্যান চেঞ্জ করে এসে পড়ে ইয়েতে পুরনো এয়ারপোর্টে, ওইখানে একটা মিলিটারি হেলিকপ্টারে এয়ারফোর্সের হেলিকপ্টারে করে ইয়েতে যায়। তো তার আগে শেখ হাসিনা এদেরকে বলতেছিলেন যে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, এই জন্য বিটিভিকে ডাকা হয়েছিল। তো বিটিভির একটা বিষয় হচ্ছে যে এই পুরো সোহেল ভাইও জানেন, উনি যেহেতু প্রেস সচিব ছিলেন, আমরা তো জানি মানে বিটিভি আসলে বিটিভির এই পুরো জিনিসটা সেট আপ করতে ঘন্টা খানেক লেগে যায়। তো ফলে ওরা মানে এসএসএফের কথা হচ্ছে এই সময়টা নাই, ওরা জোর করে মোটামুটি তাকে নিয়ে বের হয়ে গেছে। আপনি যখন তথ্যটি পেলেন, তারপরে যেটা হয়েছে যে এটা আমি বর্ণনাটা পাওয়ার পরে আমি আমার নিউজ এডিটর, উনি ব্রিটিশ ভদ্রলোক পিটার মার্টেল, সাউথ এশিয়ান নিউজ এডিটর, তার সাথে কথা বললাম। উনি আবার সাথে সাথে কথা বললেন মেহেদি লেবু চড়া, ফ্রেঞ্চ আলজেরিয়ান ভদ্রলোক, সে হলো আমাদের এশিয়া চিফ। তো আমরা তিনজনে মিলে, ওনারা দুইজনে মিলে আলাপ করে ওনারা আবার আমাকে ফোন দিলেন তিনজনেও। তারা বললেন যে একক সিঙ্গেল সোর্সে এই রিপোর্টটা যাবে না। আর যেহেতু আমি আমার সোর্সের নাম রিভিল করতেছি না, যদি ভুল হয় তাহলে তো ডিজাস্টার। তাহলে ডিজাস্টার মানে আমার এপি রাখবে না, আমার ফাঁসির আদেশ হয়ে যাবে এই অবস্থা। তো কেননা শেখ হাসিনা ওইখানে গেছে, আবার যদি আগরতলায় তাকে নামতে নামে, সে যদি আবার ফিরে আসে, ইউ নেভার নো। তো ওর বললো যে তুমি আরও দুই একজনের সাথে কথা বলো, করে রিকনফার্ম করো, আমরা স্টোরিটা নিচ্ছি। হ্যাঁ, তো আমি ফর্চুনেটলি দুইজন পেয়ে গেলাম। তো তারা ডিটেল বললো না, তারা যে না উনি চলে গেছেন। হ্যাঁ, তো আমি ওইটা দিয়ে দিলাম। একটার দিকে মোটামুটি নিউজটা, একটার একটু পরে দিকে নিউজটা ব্রেক হলো, হওয়ার পরে সত্যি করে দেখি যে আর কেউ করতেছে না এবং সবাই আমার নিউজটাকেই কোট করতেছে। এতে আমার আরও ভয় চেপে গেল। তো বিশ্বাস করেন, আমি তো বিশ্বাসী মানুষ, যা সূরা কেরাত ছিল সব পড়া শুরু করে দিচ্ছি। মানে এই যে মানে একটা ভয়ের তো টেন্স একটা মোমেন্ট, কারণ এই গভর্নমেন্টের তরফ থেকে তো ফাইনাল কথা আসতেছে না, কেউ তো কনফার্ম করতেছে না, গভর্নমেন্টই তো নাই, পুরো আওয়ামী লীগ পুরো গভর্নমেন্টই তো পালিয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আমরা পরবর্তীতে জি 2টার পরে যে বিটিভিতে একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, ওইটার পরে আমরা মোটামুটি আমি কনফার্ম হলাম যে শি ইজ গান। কিন্তু আমরা পরবর্তীতে যেটি জানতে পারলাম যে নাইমুল ইসলাম খান, যিনি শেখ হাসিনা প্রেস সেক্রেটারি ছিলেন, তিনি কি কাউকে জানিয়েছেন যে শেখ হাসিনা চলে গেছে? আমি আমার সোর্সে রিভিল করব না, এটা আমার একটা গোল্ডেন রুল, এটা আমি আমার সোর্সকে এটা বলা। বাট একক সোর্স এটা হয় না, কারণ একক সোর্স এপি জীবনেও নিবে না স্টোরি। একক সোর্সে নিলে ভুল হলে, মানে নিউজ এজেন্সির একটা সমস্যা কি, নিউজ এজেন্সি আপনি যেমন এনটিভি যদি ভুল করে, এনটিভি একা ভুল করলো, আর আমি নিউজ এজেন্সির যদি আমি একা ভুল করি, আমার সাথে আরো 10,000 আমার যারা আপনাকে কোট করে তারা সবাই ভুল করবে। তো এটা মানে আমার পুরো কি যেন ক্রেডিবিলিটি তো নষ্ট হয়ে যাবে। আমি একটু সার্জিস আলমের কাছে যাই। সার্জিস আলম, আপনারা একদমই মাঠের সামনের সারির যোদ্ধা ছিলেন। আপনারা কখন খবর পেলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে এবং তারপরে আপনারা কি করলেন? আপনাদের তখনকার প্রতিক্রিয়াটা কি হয়েছিল? 5 তারিখের দিকে আমাদের তো কথা ছিল যে আমরা শাহবাগে একত্রিত হব 2টার দিকে। এর আগে বিভিন্ন গ্রুপ যারা বিভিন্ন জায়গা থেকে আসবে, বিভিন্ন জায়গায় একত্রিত হওয়ার একটা ঘোষণা ছিল। তো আমরা যখন 4 তারিখে আমাদের লং মার্চটা 6 তারিখ থেকে 5 তারিখে নিয়ে আসলাম, তখন আমাদের মধ্যে ওই আলোচনাটা হচ্ছিল যে আমরা তো শাহবাগে জমায়েতটা দিয়েছি, কত মানুষ হলে আমরা গণভবনের দিকে মার্চ করব। তো আমাদের এরকম কথা হচ্ছিল যে অন্তত 1 লক্ষ মানুষ তো লাগবে, কারণ এমন যদি হয় যে আমরা জানি তখন যে 3 আগস্টে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে গুলি চালাবে না। তো পুলিশের যে জিনিসটা ছিল, আমাদের অনেক বন্ধু সহযোদ্ধা, তাদের বাবা মা কিংবা অনেকেই ছিল শুভাকাঙ্ক্ষী, তারা বলতেছিল যে পুলিশ এখন আর গুলি চালানোর মানসিকতাতে নাই, মানসিকভাবে তারা বিপর্যস্ত। যেটুকু হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে কারা করতেছে, যারা জানে আওয়ামী লীগ না থাকলে তারাও থাকবে না তারা। তো সেই জায়গা থেকে আমরা ফাইনালি একটা আলোচনা হলো নিজেদের মধ্যে যে অন্তত যদি 50,000 মানুষ হয় আমরা তাহলে ওদিকে মার্চ করব, কারণ মার্চ করা শুরু করলে আরও এঙ্গেজ হতে থাকবে মানুষ। তো সকালবেলা যখন অ্যারাউন্ড 10টা বাজে, আমাদের যদিও শাহবাগে 12টার দিকে যাওয়ার কথা,
কিন্তু 10টার দিকে আমাদের মধ্যে যখন কথা হচ্ছিল তখন কথা হচ্ছিল যে শাহবাগে যাওয়ার কথা 2টা থেকে মার্চটা, কিন্তু আমাদের মধ্যে কথা হচ্ছিল যে আমরা 12টার আগেই শাহবাগের আশেপাশে চলে আসতে হবে। তো সকালে অ্যারাউন্ড 10টার দিকে যারা রওনা দিয়েছিল মনে করেন চিটাগাং রোড থেকে, নারায়ণগঞ্জের চাষাড়া থেকে, এরকম অনেক মানুষ ফজরের নামাজ পড়ে হেঁটে রওনা দিয়েছে। ওই মানুষগুলো 9টা-10টার দিকে এই শাহবাগে চলে আসে, শহীদ মিনারে চলে আসে, এবং ওইখানে প্রথম ধাপে কিন্তু 2 জায়গায় গুলি চালানো হয়। শাহবাগেও চালানো হয়, মিউজিয়ামের সামনে শহীদ মিনারেও গুলি চালানো হয়, এবং শহীদ মিনারে গুলি খেয়ে ওইখানে সকাল 10টায় মারা গেছে এরকম আমরা পরে শহীদের তালিকাতেও পেয়েছি। শহীদ মিনারের পিছনে ফেলে দিয়েছে লাশ। তো পরবর্তীতে ওইটা হওয়ার পরে আমরা আস্তে আস্তে সবাই বাসা থেকে বের হই, যে যেখানে ছিলাম কমিউনিকেশন করছিলাম, তবে আমরা যেন এমনভাবে বের হতে হবে যেন চেনা না যায়, মাস্ক থাকবে, ক্যাপ পরা থাকবে, আমরা ওইভাবেই ছিলাম। কারণ তখন ওইটা এরকম যে ওইটা হয় এপার না হয় ওপার, এসপার ওসপার একটা মোমেন্ট আর কি। তো আমাদের কথা ছিল যে অন্তত শাহবাগ পৌঁছানোর পূর্ব পর্যন্ত আমরা যেন ধরা না পড়ি। ওইখানে পৌঁছালে আমরা যদি মঞ্চে একসাথে 5-7 জন দাঁড়াইতে পারি, সামনে যদি অত সংখ্যক মোটামুটি মানুষ থাকে, তাহলে আমরা এটা মনে করতেছিলাম আধা ঘন্টার মধ্যে 20,000 মানুষ 1 লক্ষ মানুষ হয়ে যাবে। কারণ মানুষের ওইটুকু দেখতে হবে যে তারা আসছে। এমন অনেক মানুষ আছে যারা একটু অপেক্ষায় থাকবে যে আসছে কিনা এটা দেখার জন্য। তো পরবর্তীতে অ্যারাউন্ড যখন 10টা বাজে আমরা শহীদ মিনারের ঘটনা দেখলাম, শাহবাগের এটা দেখলাম, ওই সময় যেটা হলো বৃষ্টিটা শুরু হলো। তো বৃষ্টি যখন শুরু হলো, মানে আমি কথা বলতেছিলাম আসিফের সাথে আর হচ্ছে হাসনাতের সাথে যে আওয়ামী লীগ কি এবার একটা ন্যাচারাল কোনো ফেভার পেয়ে যাচ্ছে কিনা, কারণ বৃষ্টির মধ্য দিয়ে সবার বের হয়ে আসা টাফ হয়ে যাবে যদি মুষলধারে বৃষ্টি হয়। তো পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে দেখলাম বৃষ্টিটা কমে আসা শুরু করলো, এবং আমার যতদূর মনে পড়ে 11টা থেকে 12টা অথবা 10:30 থেকে 11:30 1 ঘন্টা ইন্টারনেট অফ ছিল ওই সময়। তখন আমরা আবার কমিউনিকেশন করতে পারতেছি না, মানে ফোন কলটাই যাচ্ছে না। তো এই কমিউনিকেশন গ্যাপের মধ্যে যখন পড়ে গেছি তখন একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমাদের মানে কিছু ভালো মানুষ সব জায়গায় ছিল আসলে, যেমন ডিবিতেও আমাদের একজন কনস্টেবল ভাই ছিল, উনি হিন্দু, কিন্তু উনি আমাদেরকে বাইরে তথ্য দিত, কারণ আমরা টিভি দেখতে পারতাম না, পেপার পড়তে পারতাম না, ফোন নিয়ে নিছিল, তথ্য দিত। ঠিক তেমনি আমাদেরকে ক্যান্টনমেন্টের ভিতর থেকে একজন ইয়াং অফিসার উনি কল দেয়, আরেকজনও কল দেয়, যাদের সাথে আমরা একটু ভিতরে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করতেছিলাম। বলতেছে যে ক্যান্টনমেন্টে কিছু মানে আনইউজুয়াল মুভমেন্ট হচ্ছে, হয় 2টা জিনিসের একটা হবে, হয় আর্মি গুলি করবে, আদারওয়াইজ শেখ হাসিনা পদত্যাগ করবে, 2টার একটা হবে, কারণ যে মুভমেন্টটা এটা নর্মাল মুভমেন্ট না। তো পরবর্তী আরেকজন ভাইয়ের সাথে যখন কথা বললাম, উনি তখন বলল যে না, আর্মি গুলি করবে না, গুলি করলে এতক্ষণে আমাদের কাছে কমান্ড চলে আসতো, কারণ আমাদের অধীনে যারা সোলজার তারা মুভ করে। সো আমরা এখন পর্যন্ত এমন কমান্ড পাইনি, এখন অলরেডি 11টা+ সকাল। তো পরবর্তীতে তখন বললো তাহলে দ্বিতীয় অপশনটা হওয়ার চান্স আছে, কারণ আমরাও দেখতেছি পুরাতন এয়ারপোর্ট কেন্দ্রিক কিছু ডেপ্লয়মেন্ট হচ্ছে। তো তখন আমরা কিছুক্ষণ পরে আর্মির ওইখান থেকেই আরেকজন, মানে এমন অনেকে আছে যারা হয়তো আমাদের সাথে আগে যোগাযোগ করতে চাইছে, করতে পারে নাই, ওই রকম একজনই বলতেছে যে কিছুক্ষণের মধ্যে একটা নিউজ যাবে, সেনাপ্রধান প্রেস ব্রিফিং করবেন। তো তখন উনি আরেক লাইন বাড়ায় বলছেন যে আমরা তো মানে একটা দেশের, বাংলাদেশের পার্সপেক্টিভে যখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থাকে, এই 2জন থাকা অবস্থায় সেনাপ্রধান প্রেস ব্রিফিং করার কথা না, তাহলে আপনারা সবাই একসাথে শাহবাগের দিকে মুভ করেন এবং এটা ঘোষণা করেন যে শেখ হাসিনা নাই। কারণ উনি যে স্ট্র্যাটেজির জায়গা থেকে বলছিল যে নাই বললে অন্তত এরকম 5-10 লাখ মানুষ আছে যারা কয়েক মিনিটের মধ্যে রাস্তায় নেমে চলে আসবে, এবং মানে যারা বাধা দিতে চাচ্ছে তাদের মনোবলও দুর্বল হয়ে যাবে। তো তখন আমি তখন অলরেডি প্রায় কাউরান বাজারের কাছাকাছি, আমরা ইয়ার দিকে যাচ্ছি, এমনভাবে হেঁটে যাচ্ছি কোনো বুঝার আসলে এটা উপায় নেই যে ওটা আমরা। তো পরবর্তীতে আমরা যখন কাছাকাছি গেলাম, এর মধ্য দিয়ে এই নিউজ আসলে তখন হয়তো 12টা-15-20 হবে, ওই টাইমে অলরেডি এই নিউজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি চলে আসছে যে ওই সেনাপ্রধান হচ্ছে প্রেস ব্রিফিং করবেন, সম্ভবত মার্শাল ল জারি হতে পারে, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এইরকম। তারা হয়তো বা ভাই যেটা বললো, ভাই হয়তো অনেক কিছু চেক করে এটা দিবে, কিন্তু সোশ্যাল মিডিয়া এমন অনেক পেজ বা ইয়া আছে যারা যদি কিছু একটু পায় আরও একটু বাড়াইয়া করে দিবে।
তো এর মধ্য দিয়ে এটা যখন আসে তখনই তো আমরা উত্তরার ওই ইনসিডেন্ট আমাদের চোখে আসে। উত্তরার বিএনএস সেন্টারের ওইখানে ওই ভিডিওটা এখনো দেখবেন যে সামনে আর্মি দাঁড়ানো কয়েক লেয়ারে, ওই দিক থেকে ওইটাই প্রথম যারা ব্যারিকেড ভেঙে ঢুকছে। এবং ওইটা যখন হচ্ছে সামনে আস্তে আস্তে আগাচ্ছিল, ওইখানে আমরা ভিডিওটা আমরা লাইভ ফলো করতেছিলাম ওই টাইমে, আমি তখন হাঁটতেছি আর ফলো করতেছি। তো ওইখানে দেখে এটা মনে হচ্ছিল যে যেভাবে ছেড়ে দিল তার মানে আর্মির দুইটা জিনিস, এক তাদের গুলি করার কোনো অর্ডার নাই, সুযোগ নাই, এবং দ্বিতীয়ত তারা মানে তাদেরকে পাড়া দিয়ে তাদের উপর দিয়ে বা তাদেরকে মাটিতে ফেলে চলে যাচ্ছে, এটা এমন না যে চলে যাচ্ছে, তারা যেতেও দিচ্ছে, বোঝা যাচ্ছে, কারণ তাদের ওই রকম একটা অর্ডার অলরেডি চলে আসছে। তো এই তো তখন আমি আসলে ওই মুহূর্তে যেটা হচ্ছে, এটা ছড়ায় পড়ার পরে মানুষ এই লেভেলের, মানে ওইটা তো আসলে এখন বোঝানো সম্ভব না যে মানুষের মানে উত্তেজনা এক্সাইটমেন্ট কোন লেভেলে গেছিল আমাদেরকে। মানে আমি তখন সাথে সাথে মাস্কটা খুলে ফেলি আর ক্যাপটা খুলে ফেলি। আমি শাহবাগ, সে সময় কোন জায়গায় ছিলেন আপনি? কাউরান বাজার ক্রস করছিলাম আর কি। তো আমি শাহবাগ পর্যন্ত পৌঁছাতে পারিনি, কারণ মানুষ গণভবনের দিকে রওনা দিয়েছে তখন ওই জায়গা থেকে, এবং মানে কারো কাঁধের উপরে, কেউ কোলে নিয়ে, কেউ মানে জড়ায় নিয়ে, টেনে হিসেবে আমরা সবাই একসাথে মানে গণভবনের দিকে আর কি, এরকম ছিল অবস্থাটা সেই মুহূর্ত। জি, আমি একটু মারুফ কামাল খান সোহেল আপনার কাছে যেতে চাই। দম্ভ করে শেখ হাসিনা বারবারই বলতেন যে তিনি বঙ্গবন্ধুর কন্যা, শেখ মুজিবের তিনি মেয়ে, তিনি পালাবেন না। তার দলের মহাসচিব তিনি বলতেন শেখ হাসিনা পালায় না। তো এই 5 তারিখ 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, যদি বলতেন যে আসলে যে বলেছে যে সে পালায় না, তার দলের নেতাকর্মীরা বিশ্বাস করতো যে সে পালায় না, কিন্তু সে কি পালিয়ে গেল? ধন্যবাদ আপনাকে। এখানে আমার সহ-আলোচক দুজন আছেন, তাদেরকে ধন্যবাদ। এখানে সার্জিস আলম আছে, সে তো ওই যে একদম মাঠের যোদ্ধা এবং অন্যতম হিরোদের একজন। এখানে শফিক আছেন, শফিকুল আলম, সাংবাদিক, কিন্তু এই এত বড় যেটা জাতীয় ঘটনা যেটা ঘটেছে তারও একজন আনসাং হিরো মনে করি আমি তাকে। তো এই জন্য আমি আজকের এই অনুষ্ঠানে এসেছি মূলত তো তাদের কাছ থেকে শুনতে। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা তো নাই, আমি তো মাঠে ছিলাম না, সুতরাং কিন্তু ঘটনা পরম্পরা জানি আমি এটা তাদের কাছ থেকে যে সরাসরি শোনা, প্রত্যক্ষভাবে শোনার, এটার তো একটা আলাদা মূল্য আছে। এটা শোনার জন্য এসেছি। আর এসেছি আজকের দিনে যারা আমাদেরকে মুক্তি দিয়েছেন। ধরুন আমি যখন বাইরে ছিলাম, দেশের বাইরে পালিয়ে গিয়েছিলাম, ক্যান্সারে আক্রান্ত ছিলাম, জানেন আপনারা, সবসময় আতঙ্কে থাকতাম এবং একটা ধারণা তৈরি হয়েছিল যে জীবনে বোধহয় আর দেশে ফিরে আসতে পারবো না, এবং হয়তো বিদেশ বিভূঁয়েই আমাদেরকে সমাধিস্থ হতে হবে। শেষের দিকে এই ধরনের একটা হতাশায় আমরা আক্রান্ত ছিলাম। আমি আমার কথা বলছি আর কি, পার্সোনালি। তো যারা আমাদেরকে জীবনের বিনিময়ে রক্ত দিয়ে, ত্যাগ তিতিক্ষা দিয়ে, পঙ্গু হয়ে যারা আমাদেরকে মুক্ত করেছেন এবং একটি মুক্ত বাংলাদেশে ফিরে আসবার যে পরিবেশ তৈরি করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমি আসলে এখানে এসেছি। তো আমি আসলে বেশি শুনবো, কম বলবো আর কি, এটা এই জন্য বলছি। আপনি যে প্রশ্নটা তুললেন, দেখুন আমাদের ইতিহাসের তো আমরা সবাই বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। শেখ হাসিনা ইতিহাসের বিপরীত অবস্থানে দাঁড়িয়েছিলেন, বরাবরই ইতিহাসের সঠিক সাইডে তিনি ছিলেন না, রং সাইডে ছিলেন, এবং জনগণকে তিনি মোটেও তোয়াক্কা করতেন না। ইতিহাসকে তো নয়, জনগণকেও তোয়াক্কা করতেন না। এবং জনগণ তার যে আদর্শ, তার যে দর্শন, তার যে রাজনীতি, এটা জনগণ মানে না, গ্রহণ করে না, এটা তিনি ভালো করে জানতেন। এবং জানতেন বলেই তিনি জনগণ যাতে কোনো মতামত প্রকাশের সুযোগ না পায়, জনগণ যাতে সরকার পরিবর্তনের নিয়ামক ভূমিকায় বা সরকার গঠন বা পরিবর্তনের নিয়ামক ভূমিকায় না থাকতে পারে, সে বন্দোবস্ত তিনি অত্যন্ত নিপুণভাবে করেছিলেন, এটা তো আমরা সকলেই জানি। অর্থাৎ তিনি একটা প্রহসনের মধ্য দিয়ে তিনি ক্ষমতাকে তার প্রলম্বিত করবেন, বলবেন একটা ভোট হয়ে গেছে, একটা এই হয়েছে সেই হয়েছে, মানুষ আমাকে রায় দিয়েছে।
কিন্তু সকলেই জানে মানুষ রায় দেয়নি, মানুষ ভোট দিতে পারেনি, মানুষ ভোট দিতে যায়নি, সেই অবস্থা তিনি তৈরি করেছিলেন। এবং তৈরি করে তিনি তার যে নিজস্ব কতগুলো বয়ান, সেটা রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে তিনি প্রচার করেছেন। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, আমি একজন সংবাদকর্মী হিসেবে শেখ হাসিনাকেও তো খুব কাছে থেকে দেখেছি। তিনি অসম্ভব ধরনের কাওয়ার্ড, বাংলায় কি বলে, কাপুরুষ, পুরুষ তো বলা মুশকিল, তিনি কি বলে, নারী বলে কোনো শব্দ নাই, তবে কাওয়ার্ড বললাম এই জন্য ইংরেজিতে, কাপুরুষ ছিলেন তিনি সবসময় মৃত্যু ভয়ে ভীত থাকতেন। তিনি সবসময় এই যে তার যে অধ্যত্ব, এই যে দম্ভ, এগুলো কিন্তু তার যে ভীতি, তার যে আতঙ্ক, এটা ডেকে রাখবার জন্য, যে তিনি কোনো কিছু ভয় পান না। তিনি নিজেই জানতেন যে এইভাবে খুব বেশি দিন, অনেক দিন ছিলেন, এটাও ঠিক, নানাভাবে তিনি অনেক দিন টিকে ছিলেন, কিন্তু এইভাবে তো ইতিহাস প্রমাণ করে যে এইভাবে টিকে থাকা, তার বাবাও তো পারেন নাই। তার বাবা তো একসময় জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন, বাংলাদেশে বোধহয় এই ভূখণ্ডে তার চেয়ে বড় জনপ্রিয়তা আর কেউ পায়নি তার সমকালে। তো তিনি যখন ইতিহাসের রং সাইডে গেছেন, তিনি কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছেন, এত বড় একজন রাজনীতিবিদ ক্ষমতায় থেকে নিহত হয়েছেন, তার জন্য ইন্না লিল্লাহ পড়বার লোক ছিল না, এটা তো আমরা সকলেই দেখেছি। এবং মানুষের মধ্যে যে উল্লাস, মানুষের মধ্যে যে মুক্তির আস্বাদন, সেটা তো আমরা দেখেছি। কিন্তু তিনি কিন্তু সেখান থেকে শিক্ষা নেননি। অনেকবার তিনি বলেছেন, আমি ভুল করে মাফ করে দিয়েন, কান্নাকাটি করেছেন, মাথায় হিজাব পরে, পট্টি পরে, হাতে তসবিহ নিয়ে তিনি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এগুলো সবই ছিল ফেক এবং বেক, উনি বেক ধারণ করে বলেছেন, উনি বিশ্বাস করতেন। এই যে ক্ষমা চেয়েছেন, এটা একটা অপকৌশল। উনি বিশ্বাস করলে কিন্তু মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, মানুষের অধিকারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এইভাবে উনি ষড়যন্ত্র করতেন না, এইভাবে নিষ্ঠুরভাবে গণহত্যা করতেন না, নরহত্যা করতেন না, মানুষ হত্যা করতেন না। কিন্তু মানে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। তো সুতরাং এই যে পালাই না, শেখ হাসিনা ভয় পায় না, শেখ হাসিনা পালায় না, এগুলো কিন্তু এক ধরনের অভিনয়। এগুলো হচ্ছে তার আতঙ্ক, তার ভীতিকে ঢেকে রাখবার জন্য। কেন তিনি পালিয়ে যেতে পারেন, তিনি ভয় পাচ্ছেন, এটা জানালে এই যে অনুগত দল, স্তাবকের দল, বা যে সমস্ত ঠ্যাঙাড়ে বাহিনী দিয়ে তিনি মানুষকে হত্যা করেছেন, নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, উৎপীড়ন করে ক্ষমতায় টিকে থেকেছেন, ওরা তো তার আনুগত্য বজায় রাখতো না। উনি একটা জিনিস খুব দক্ষতার সাথে করতে পেরেছিলেন, যে শেখ হাসিনা অক্ষয়, অমর, অজেয়, তাকে কেউ পরাস্ত করতে পারবে না, এবং তার বিকল্প কেউ নেই। তার বিকল্প দেখান, তখন একটা শব্দ বেরিয়েছিল, বিকল্প দেখান, আর কেউ বিকল্প, সকলের চরিত্র হনন করে, সকলকে নানাভাবে মিথ্যা মামলা মোকদ্দমায় হয়রানি হেনস্থা করে তিনি একটা নিজেকে অবিকল্প হিসাবে, তো পৃথিবীর ইতিহাস তো কেউ অবিকল্প না। এখানে আপনার সাদ্দাম হোসেনের ইতিহাস আমরা জানি, আমরা গাদ্দাফির দেখেছি, এরকম মানে নাম না বললেও অনেক একনায়ক, অত্যাচারী, উৎপীড়নকারী, তারা কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত কেউ টিকতে পারে নাই। তো এটি ইতিহাসের অনিবার্য পরিণতি ছিল শেখ হাসিনার জন্য, তিনি মানুন আর না মানুন, সেই পরিণতি তাকে ভোগ করতে হবে। শফিকুল আলম, আপনার কাছে প্রশ্ন ছিল, শেখ হাসিনা এই দেশে বড় হয়ে এই দেশের মানুষকে শাসন করে ক্ষমতায় থেকে এই দেশের মানুষের বুকে গুলি চালিয়েছিল কিভাবে? এটা সত্যিকার অর্থে শেখ হাসিনা কিন্তু হঠাৎ একদিন যে মনস্টার হয়েছে তা না। শেখ হাসিনা মনস্টার নিজে তো হয়েছেন, আবার একটা গ্রুপ অফ পিপল তাকে ঘিরে ছিল, এরা আরও বড়, এরাও মনস্টার ছিল, এরা মিলে বানিয়েছে। এখানে সবার রোল ছিল, এখানে সিভিল সোসাইটির রোল ছিল, জার্নালিস্টের রোল ছিল, সিকিউরিটি ফোর্সের রোল ছিল, আমলাদের রোল ছিল। তারা সবাই মিলে তাকে, মানে তারা সবাই যার যার ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টটাকে ফার্দার এগিয়ে নিয়ে নেওয়ার জন্য তাকে মনস্টার বানাতে তারা হেল্প করেছে। আপনি দেখেন না, ইলিয়াস আলীকে 2012 সালে গুম করা হলো, তার এক সপ্তাহ না 1.5 সপ্তাহে তার ফ্রেন্ডকে করা হলো। তারপরে পুরো জিনিসটা কি, টিপাই মুখ বাদটাকে করার জন্য। তারপরে তারা দেখছে যে 2013 সালের ডিসেম্বরে বিএনপি এবং অনেকগুলো তো সার্ভেও দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসতেছে, তো এমন একটা সিস্টেম করলো যে বিএনপি যাতে ক্ষমতায় না আসে। এবং আপনি দেখেন ডিসেম্বর 2013, আমি সেই সময় এই যে সাজেদুল ইসলাম সুমন, এক রাতে 8 জন, এই তো ওই দিন আমি ওইখানে সুমনদের বাসায় ভাড়া ছিলাম। আপনি ওই একটাতে, আর ওই পুরোটা মাস জুড়ে 24টা ছেলে মেয়ে, এবং যারা বিএনপিকে সংগঠিত করতে পারে এই ঢাকা শহরে, বেছে বেছে এদেরকে নিয়ে গুম করে ফেলা হয়েছে। 2014 সালের আপনি ইলেকশনের পরে ভায়োলেন্স করেছে। 2015 সালে
খালেদা জিয়া ইয়ের ডাক দিলেন, অবরোধের নন ডাক। অবরোধের ডাক দিলেন, ওইটাকে ওরা সিকিউরিটি ফোর্স দিয়ে ম্যানিপুলেট করেছে। হ্যাঁ, তারপরে এই যে নাটক সাজানো যে ইয়েতে নিয়ে যায়, তারপরে দেখেন সিরিজ আকারে এমন আপনি কোনো দেশে শুনেছেন একটা দেশের চিফ জাস্টিসকে টেনে হিচড়ে থাপ্পড় মেরে পিটিয়ে ইয়েতে দিয়ে ওই দেশে কোনো জাস্টিস বলে কিছু থাকে? কোনো জাজের কোনো পাওয়ার বলে কিছু থাকে যে না চিফ জাস্টিসের এই অবস্থা হয়েছে, বাকিগুলোর কী অবস্থা? তো এই পুরো মনস্টার তো আমাদের সামনে, চোখের সামনে দিয়ে হয়েছে। আমার মনে আছে ইয়ের দিন আপনি দেখেন মাওলানা সাইদির ভার্ডিকের দিন 28 আর 1 তারিখে, 28শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ, 2টা দিন কি হত্যাযজ্ঞ! আমি নিজে গুনছি, আমি এপিতে এই রিপোর্টটা করেছি, আমরা প্রত্যেকটা 160 জনের মতো ছেলেকে তারা একদম জাস্ট ওপেন, যারাই মিছিল নিয়ে এসছে, আপনার তো ইন্টারন্যাশনাল প্রোটোকল কি বলে যে আপনি লাঠিচার্জ করেন, তাদেরকে ডিসপার্স করেন, যদি এটা না কাজ করে টিয়ার গ্যাসে যান, টিয়ার গ্যাসও না হলে আপনি ইয়েতে যান, নন লেথাল উইপেন পেলেট গান বা ইয়েতে যান, কি জন্য রাবার বুলেটে যান। ওরা ফার্স্টে রাইফেল দিয়ে AK-47 দিয়ে ফার্স্টেই গুলি করেছে। এটা তো মনস্টার, তো আমরা সব অনেকে অন্ধ হয়েছিলাম। সে তো মনস্টার হঠাৎ করে হয় নাই। আপনি গুম কমিশনের আপনার ফাইনাল রিপোর্টে দেখেন 6000 লোকের মতো কে সে গুম করেছে। একটা এমন করে বিএনপির 60 লক্ষ লোককে মামলার জালে জেলেছে। এটা না আমি প্রথম বিশ্বাস করতাম না। আমি এই মাগুরাতে আমার বাড়ি, মাগুরায় আমি বোধহয় 50-60টা গ্রাম আমি একদম চষে বেরিয়েছি। এমন কোনো গ্রাম নাই যে বিএনপির কর্মীরা 10টা 15টা 20টা 30টা করে কেস খায়নি। সর্বশান্ত হয়েছে, তার জমি বিক্রি করতে হয়েছে, দিনের পর দিন জেলে থাকতে হয়েছে, দিনের পর দিন হাজিরা দিতে হয়েছে, ঢাকায় এসে উবার চালাইতে হয়েছে। একটা দেশের 60 লক্ষ মানে কি জানেন? বাংলাদেশের অ্যাডাল্ট মেল পপুলেশনের 10% আপনি অভিযুক্ত করে দিয়েছেন। এবং এই পুরো জিনিসটা যখন নিউ ইয়র্ক টাইমস এসে রিপোর্টটা করলো, তখন সবার টনে হচ্ছে, তাই তো এটা খুব ভয়াবহ একটা বিষয়। মানে সেই যে একটা বড় দৈত্য দানব হয়েছে, এটা তো একদিনের না, ভয়ঙ্কর রকমের দৈত্য দানব। এবং ইন দ্য প্রসেস সে বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন নষ্ট করেছে। এনএসআই আপনি যে এই যে আমরা এসে ইন্টেলিজেন্সের অনেক সময় সহায়তা পাই নাই, কার সহায়তা নেবেন? এনএসআইয়ের 70-80% হচ্ছে ছাত্রলীগের ছেলেমেয়ে। ঢাকা শহরের ডিএমপির যত অফিসার ছিল, এই যে হত্যাযজ্ঞ নিজেরা করেছে, যে হাসিনা 12:30টায় পালিয়ে গেছে, কিন্তু দেখেন যাত্রাবাড়িতে 5টা পর্যন্ত তারা গুড়াগুড়ি করেছে। উত্তরাতেও কেন করেছে? ওই যে তারা তো ছাত্রলীগের ছেলে মেয়ে ছিল। এই যে একটা মনস্টার তৈরি, এটা প্রত্যেকটা জায়গা নষ্ট করে দিয়েছে। এমন কোনো জায়গা ছিল না যেখানে সে নষ্ট হয় নাই। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দেখেন, কোনো দিন শুনেছেন যে একটা দেশের আপনার রিজার্ভে পর্যন্ত অ্যাটাক হয়ে টাকা চলে যায়? এটা তো একটা চিন্তা করার কথা নয়। আপনার 170 কোটি টাকা দিয়ে ভাড়া করা হয়েছে এই যে কিছু অসৎগামী অফিসারদেরকে ইন্টেলিজেন্স এজেন্সির এই ইসলামী ব্যাংককে দখল করার জন্য, যিনি নেতৃত্ব নিজে 40 কোটি টাকা পেয়েছেন। এটা লুটপাট। মানে আপনি কি বাংলাদেশের সবচাইতে বড় লেন্ডার এটা। ওর হেলথের সাথে আমার ন্যাশনাল ইকোনমির হেলথ জড়িত। এই ব্যাংক যদি পড়ে যায়, আমার ন্যাশনাল ইকোনমি গর্তে পড়ে যায়। আপনি সেই ব্যাংকটারে আপনি লুটপাট করে দিলেন। এবং এটার প্রেক্ষাপট কারা তৈরি করে দিয়েছে? সিভিল সোসাইটি, পত্রিকাগুলো। জি, আমরা একটু এই যে মনস্টার যে তৈরি না, এটা একদম চোখের সামনে। এটা নিয়ে সত্যিকার অর্থে আমরা জুলাইকে না, পুরো 15 বছর 15.5 বছর এই যে তাকে যে আমরা দৈত্য বানাবো, এবং ওনার সাথে আমি একমত, হাসিনা ছিল একটা ভয়ানক রকমের ভিতর ডিম। এই পুরো জিনিসগুলো, এই যে তার পাশে যেটা ছিল কিছু এই তারিক সাইদের মতো, হ্যাঁ, জিয়াউল হাসানের মতো, তার একদম ভয়ঙ্কর রকমের খুনি তার পাশে ছিল। জি,
আমরা একটু সাজ্জিস আলম, 4 তারিখেও শেখ হাসিনা বলেছিল যে তার দরজা আপনাদের জন্য উন্মুক্ত, তিনি আলোচনায় বসতে চান, কিন্তু সেদিনও লোক মারা গেছে, হত্যা করেছে। যদি সেই দিনের প্রেক্ষাপটটা বলে। আমরা যখন 1 তারিখে ডিবি অফিস থেকে বের হই, তো মনে আছে আমার ডিবি হারুনের রুমে প্রথমে নাহিদকে নেওয়া হয়েছে। আমাদেরকে ইন্ডিভিজুয়ালি রাখা হয়েছিল, নেওয়া হতো ইন্ডিভিজুয়ালি, কথাও বলতো ইন্ডিভিজুয়ালি। এইটা ওর উপরে চাপিয়ে দিত, আমাকে বলতো যে নাহিদ তো ওটা মেনে নিছে, হাসনাত তো ওটা মেনে নিছে, তুমি না মানলে ওরা বাসায় ফিরে যাবে, তুমি তো কোনোদিন ফিরতে পারবে না। আবার ওদেরকেও এইভাবে বলা হতো আর কি। তো আমি দেখলাম যে প্রথমে নাহিদকে নিয়ে গেছে, এরপরে নাহিদের সাথে হারুনের কথাবার্তা হয়েছে। ওই হারুনের রুমে হচ্ছে বেশ কয়েকজন ডিসি ছিল, বিভিন্ন জোনের যারা ডিসি ডিবির, যেমন রমনা জোনের, লালবাগ জোনের, মতিঝিল জোনের, তো তারা ওখানে আছে। তো এরপর আমাকে ডাকা হলো, আমি গেলাম, নাহিদ ওখানে বসে আছে, ও আমাকে কাগজটা দিয়ে বললো এটা আমাদের পড়তে হবে। তো আমি একবার পড়ে দেখলাম, সর্বশেষ কথা হচ্ছে আমরা আন্দোলনটা প্রত্যাহার করে নিলাম। তো আমি বললাম তুমি এটা পড়বা? তো পরে বললো যে আগে এখান থেকে বের হই। তো আমার ওইটুকু আস্থা ছিল যে এখনো ধরেন যার শরীরের দাগের কারণে যে নির্মম যে অত্যাচার করা হয়েছে, ওই দাগের কারণে যে ঠিকমতো বসতে পারতেছে না, সে অবশ্যই একটা কৌশলগত কারণে এটা বলে আমরা এখান থেকে বের হব, যেহেতু একত্রিত আলোচনা করতে দিচ্ছে না। তো আমরা জাস্ট ওইখান থেকে কথা বলে যাই হোক আমরা ঘোষণাটা তখন দিলাম, দিয়ে বের হলাম। বের হয়ে 1 ঘন্টা পরেই তখন আমি একটা পোস্ট দিলাম, মানে ওই দিনই 1 অগাস্টে, যেটা লাস্ট লাইনটা এটা ছিল যে আমাদের এই লড়াইটা চলবে তো মুক্ত হওয়া না পর্যন্ত। তো পরবর্তীতে হচ্ছে 2 তারিখেই সকালবেলা, প্রথমে 1 তারিখে যেটা হয়, আমার বাবা মা প্রচণ্ড কান্ডাকাটি করে আমাকে ফোন দিয়ে, কারণ মাঝখানে তো কথা বলতে পারি নাই। এবং গ্রামে, আমি তো একদম গ্রামে বড় হয়েছি, গ্রামের যেটা একটা ছেলের নামে একটা মামলা হয়েছে বা বাড়িতে একবার পুলিশ এসেছে, এটাই মান সম্মান শেষ, অনেক বড় ব্যাপার এটা। তো সেখানে আমাকে জেলে তুলে নিয়ে গিয়েছে ডিবি অফিসে, এর আগে ডিজিএফআই তুলে নিয়ে গিয়েছে। তো আমি বাড়ির বড় সন্তান, আমি প্রথম, আমার পুরো ফ্যামিলির মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কেউ। তো সেখানে আমাকে নিয়ে তাদের অন্যরকম একটা স্বপ্ন, আমি তাদের স্বপ্নগুলো এইভাবে নষ্ট করে দিলাম। তো মানে আফসোস, মানে আমাকে আন্দোলনে একদিনও যেতে বাধা দেয়নি, কিন্তু এটাই আফসোসের জায়গা তাদের একটা আর কি। এলাকার সব মানুষ বলতেছে জেল খাটছে, লোকালি যেভাবে বলে। তো পরবর্তীতে প্রচণ্ড কান্নাকাটি করতেছে আমার আব্বু আম্মু। 1 তারিখে যখন আমি আমার পোস্টটা দেখছে, বের হই, আমি ফোন না দিয়ে আগে পোস্ট লেখা শুরু করছি, যেই গাড়িতে ডিবি অফিস থেকে বের হয়েছি বাসা পৌঁছাতে। তো লাস্ট লাইন যখন লিখছি এই লড়াই চলবে, তো প্রচণ্ড কান্নাকাটি করতেছে। পরে যেটা আমি ফোনটা কেটে দিছি আর কি, কারণ আম্মু যখন কথা বলে তখন কান্নাকাটি সরে, তখন কিন্তু মন নরম হয়ে যায়। কিন্তু আমার মাথায় শুধু একটা জিনিস ছিল যে অলরেডি ওই 1 অগাস্টের আগে অন্তত 600-700 জনকে গুলি করে হত্যা করে ফেলা হয়েছে, যদিও সংখ্যাটা তখন প্রকাশ পাচ্ছিল না। কিন্তু এখন আপনি দেখবেন শহীদদের তালিকা, শুধু 18 জুলাই 100 জনের বেশি হত্যা করা হয়েছে, 18 জুলাই, যেদিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ নামে। তো পরবর্তীতে ওই দিন যেটা হলো, রাতের বেলা আমি তো ফোন কেটে দিছি, আমার ছোট ভাই আমাকে বললো যে স্থানীয় যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা আমার বাবাকে অনেক চেপে ধরছে, যে কোনো মূল্যে আমাকে হচ্ছে আমার স্থানীয় এমপির সাথে কথা বলতে হবে, এবং উনি হচ্ছে সপরিবারে গণভবনে নিবে, এটা হচ্ছে কথা। তো আমার বাবা বললো ওর সাথে আমার কোনো কমিউনিকেশন নাই, যোগাযোগ নাই। তো মানে আমার বাসার পরিবেশটা এরকম ছিল, আমার আব্বু কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করতো, কিন্তু আমার বাসার পরিবেশটা এমন ছিল যে আমার রক্তটা ওইখান থেকে আসা, মানে আমার আব্বু এমন হইতে পারতো যে ধরেন উপজেলা সভাপতি হইতে পারতো, ইউনিয়ন সভাপতি হইতে পারতো, কিন্তু কোনোদিন ওটাতে যাইতে পারে নাই, কারণ সত্যটাকে সত্য বলে, যেটা বলার মুখের উপরে বলে ফেলে, এবং এই জন্য কখনো ওনাকে ইম্পর্টেন্ট জায়গায় প্রায়োরিটি দেওয়া হয়নি। তো আমরা যখন খাবার টেবিলে বসতাম, মানে আমার মনে হয় ধরেন 20 মিনিট ধরে খাচ্ছি, 15 মিনিট শুধু আমার আব্বুর এই সমালোচনা, এরা শেষ হয়ে যাবে, এরা বেশি দিন টিকতে পারবে না, এরা যে লুটপাট শুরু করছে, এরা এভাবে ভোট চুরি করতেছে, মানুষের তো ক্ষোভ বাড়তেছে, এই ক্ষোভ তো একদিন উদ্গীরণ হবেই, এই আলোচনা হইতো আমাদের। তো আমার আব্বু তখন ওনাদের বললো, তো পরে যেটা হলো যে আমার আব্বুকে বলতেছে যে আপনার এটা করতেই হবে, অন্যথায় আপনি আমাদের সাথে আর থাকতে পারবেন না। তো তখন ওইখানে বসেই একটু পাশের রুমে গিয়ে একটা সাদা কাগজে লিখে যে আমি ব্যক্তিগত সমস্যার কারণে আপনাদের সকল অঙ্গ সংগঠন থেকে পদত্যাগ করছি, একটা কাগজ ধরায় দিছে। এরপরে তারপরের দিন যেটা হয়েছে, কোনোভাবে আমার আসনের 2 তারিখ এমপি নাইমুজ্জামান মুক্তা ছিল, উনি এমপি,
আওয়ামী লীগের, সে গণভবন থেকে আমাকে কল দিয়ে বললো আমার নাম নাইমুজ্জামান মুক্তা, আমি তোমার আসনের আওয়ামী লীগের এমপি, আমরা তোমার নাম জানি খুব স্বাভাবিকভাবে, আমাদের আসনের এমপি। উনি ফোনটা দিল জাহাঙ্গীর কবির নানককে, বলে যে নানক ভাই, জাহাঙ্গীর কবির নানক ভাই তোমার সাথে কথা বলো। তো উনি আমাকে বলতেছে মানে যা বলার, যেভাবে কনভিন্স করার, তোমরা আসো, তোমরা 5-6 জন যারা আছো সবাই মিলে ফ্যামিলি সহ আসো, তোমাদের যা দরকার তাই করা হবে, দেশের বাইরে প্রোটেকশন, সারা জীবনের লাইফের সেটেলমেন্ট, তোমরা ইভেন আমি এভাবে বলি তোমরা একদম ব্ল্যাঙ্ক চেক নিয়ে যাবা এখান থেকে, কিন্তু এভাবে বলতেছে দায়টা আমাদের উপরে, তোমাদের জন্য অনেক মানুষ মারা যাচ্ছে, মানে আমাদেরকে নার্ভ দুর্বল করার জন্য অনেক মানুষ মারা যাচ্ছে, আর এটা করো না, এই দায় এড়াইতে পারবা না, ঘটনা আজকে আছে 7 দিন পরে না থাকতে পারে, কিন্তু এটার জন্য তোমাদের সারা জীবন সাফার করতে হবে, তোমাদের পরবর্তী প্রজন্মকে সাফার করতে হবে, যা বলার। এরপরে উনি বলতে বলতে যখন আমি একবারও কনভিন্স হইতেছি না বা ওনার কথা সাই দিচ্ছি না, আমি আমার আর্গুমেন্ট দিতেছি, সাথে সাথে ফোনটা ওনার হাত থেকে ওবায়দুল কাদের নিল। তো উনি ওখান থেকে বলতেছে যে আমরা এখানে সবাই বসা আছি, ওনার কথা টোন যেভাবে ওইভাবে বলতেছে, এখানে আপাও আছেন, তোমার কথা লাউড স্পিকারে শোনা হচ্ছে, তোমার বাবা তো আমাদের সাথে রাজনীতি করতো, তো তুমি তো হচ্ছে এরকম করতে পারো না, তুমি আসো, সবাইকে নিয়ে আসো। তো আমি তখন বুঝতে পারছি যে এখানে মানে আমরা সবসময় এই ডিজিএফআই ডিবি যত সময় নিছে, মাথায় একটা জিনিস ছিল যে প্রত্যেকটা কনভারসেশন ট্র্যাপ হইতে পারে, মানে এটা আমার ফাঁদ, যে ফাঁদে আমাকে ফেলা হইতে পারে, সো আমি কনভারসেশন বেশি আগাবো না। তো পরবর্তীতে আমি বললাম ঠিক আছে আমি আপনাকে এখনই কল দিচ্ছি, এটা বলে কলটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে দিচ্ছে। তো কারণ মানে এমন হইতে পারে আমার লোকেশন তারা ফলো করতেছে যে আমি কই আছি না আছি, তো আমি যখন দেখতেছি যে ওই লেভেল থেকে কথা বলতেছে, ওইখান থেকে আমি কেটে দিচ্ছি, ফোন বন্ধ করে আমি এটার সাথে সাথে নাহিদকে জানাইছি যে আমাকে হচ্ছে গণভবন থেকে কল দিছে, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ওনারা কথা বলছে, তো তোমার নাম্বারও খুঁজতেছে, নাহিদের নাম্বার আমার কাছে চাচ্ছিল, মানে বাকি সবাইকে কল দিব ওনারা আর কি। তো আমি আবার ওনাদেরকে বলছি যে বাকিদের সবার তো হচ্ছে ডিবি অফিস থেকে বের হওয়ার পরে সবাই সবার নাম্বার ফেলে দিছে, নতুন নাম্বার আমি এখনো কালেক্ট করতে পারি না, এক্সকিউজ দেয়া যেটা আর কি। তো পরবর্তীতে নাহিদ বলল যে কালকে তো আমরা 1 দফার ঘোষণা করতেছি আমরা, তো ওইটা পর্যন্ত তুমি সেফ থাকো, কোনো কমিউনিকেশনে থাকা যাবে না, কোনো নেটওয়ার্ক থাকা যাবে না তোমার কাছে। তো এরপরের দিন আমাদের একটা টাইম ঠিক করা হইলো যে আমরা 3 আগস্টে শহীদ মিনারের দিকে যাব এই টাইমে, এবং আমি তো খুব স্বাভাবিকভাবে একদম মাস্ক পরে ক্যাপ পরে এভাবে যেতাম যেন আমি আমার পয়েন্টে যাওয়ার আগে পর্যন্ত আমাকে কেউ চিনতে না পারে। তো আমি যখন গেলাম শহীদ মিনার ওইখানে আস্তে আস্তে আগাচ্ছি, তখন তো মানুষে ভরে গেছে অলরেডি, কিন্তু আমাদের কেউ তখন পর্যন্ত আসে নাই, নাহিদ, হাসনাত, আসিফ তখন না। আমি দেখলাম ওইদিকে ওই যে আমাদের মনজুর আল মতিন ভাই উনি, তারপর হচ্ছে রুমিন ফারহানা আপা, এরকম মাহফুজ ভাইকে আমি ওইদিকে দেখতেছিলাম। ওনাকে আমি আগে থেকে ওইভাবে চিনতাম না আসলে, আমি ওনাকে মাহফুজ আলম, হ্যাঁ মাহফুজ আলম, ওনাকে আমি জুলাইয়ে চিনতামই না, মানে উনি তো অন্য সার্কেলের, উনি তো সমন্বয়ক তালিকাতেও নাম ছিল না, কখনো সামনে ছিল না, ওনাকে আমি অগাস্টে চিনেছি, স্পেশালি 3 আগস্টে ওনার সাথে আমার দেখা হয়েছে, এর আগে কখনোই না, শহীদ মিনারে। হ্যাঁ। তো আমি দেখতেছি যে ওনারা ওখানে, তো পরবর্তীতে আমি ওইখানে গিয়ে প্রথমে দাঁড়াই, আমাকে ওনারা একদম স্পেস করে দেয়, যেহেতু আমি প্রথমে গেছি। পরে দেখলাম যে হাসনাত আসতেছে, নাহিদ, আসিফ আলাদা আলাদাভাবে আসতেছে, তো বললো যে না ওখানে দাঁড়ালে আমাদের মানে ওখান থেকে বলাটা ঠিক হবে না, আমরা এখানে আলাদা করে দাঁড়াই। সামনে এসে দাঁড়ালাম, তো ওইখান থেকে তো আমরা তখন ঘোষণাটা দেয়া হলো। তো দেওয়ার পরে 4 তারিখের আসলে বিষয়টা যেটা ছিল আমাদের মানে ওই টাইমের ডিসিশনগুলো খুবই ক্রুশিয়াল ছিল, অনেক সবাই মতামত দিচ্ছিল, মানে ধরেন আমার সিভিল সোসাইটির মতামত আছে, আমার বামপন্থী যারা রাজনৈতিক সংগঠন করে তাদের মতামত আছে, বিএনপির মতামত আছে, জামায়াতের মতামত আছে, তো এর মধ্যে একটা ডিসিশন আসা খুবই কঠিন ছিল। এবং ওই টাইমে কিন্তু আমরা যখন ডিবি ডিজিএফআইয়ের কাছে ছিলাম, স্পেশালি 18 জুলাই থেকে 31 জুলাই, এই টাইমটাতে আরও অনেকেই ইম্পর্টেন্ট ভূমিকা আস্তে আস্তে আসছে পলিসির জায়গাগুলোতে বিভিন্নভাবে। সো একটা অংশ যদি এটাকে মানে করে যে এটা মানি না, বা কেউ যদি এরকম বলে যে আমরা এটাতে এগ্রি করি না, নামলাম না, তাহলে এই দ্বিমতটাই আমাদেরকে মেরে ফেলার জন্য যথেষ্ট, একদম সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য। সো প্রথমে যখন আমরা আলোচনা করে 4 তারিখে আমরা 6 তারিখেরটা দিলাম, ওই টাইমেও কিন্তু আলোচনাটা এটা চলতেছে যে আমরা আমাদের মোমেন্টাম 3 তারিখে যদি ধরেন 100 থাকে, 4 তারিখের মোমেন্টামটা 99-এ আসছিল, কারণ কর্মসূচিটা 3 তারিখের মতো স্ট্রং ছিল না। কর্মসূচির মানে যতটা স্ট্রং ওই অনুযায়ী মানুষের মোমেন্টাম, অ্যাগ্রেসিভনেস, পার্টিসিপেশন ওইভাবে থাকে। সো
আরেকটু সফট হলে আবার আমি 3 তারিখে তো সর্বোচ্চ দিয়ে দিছি, এখান থেকে সফট করার সুযোগ নাই। এই জায়গায় আবার আমাদের অনেকে দ্বিমত ছিল। আবার আমরা কি সুযোগ দিয়ে দিচ্ছি কি না শেখ হাসিনাকে পরিকল্পনা করার, কিংবা ধরেন প্রত্যেকটা জেলায় নেতৃত্ব গড়ে উঠছিল স্পন্টেনিয়াসভাবে, এমন না যে আমরা জেলায় জেলায় কমিটি করে দিছি সবাই। এখন প্রত্যেক জেলার যদি 5-10টা করে নেতৃস্থানীয় মানুষকে তুলে নেওয়া হয়, তখন কিন্তু আলটিমেটলি মানে সিদ্ধান্তহীনতা ভুগবে সবাই। কারণ ওই ডাকা লোক কিন্তু ওই রকমই কয়েকজন থাকে যারা প্রথমে নামে, এমন অনেকে আছে আশেপাশে থাকে, যখন দেখছে ও আচ্ছা ওরা নামছে, নেমে চলে আসে, বের হয়ে চলে আসে। সো ওই টাইমে আমরা ওই ইয়াটাতে ছিলাম, মানে 5 না 6, প্রথমে তো 6 ঘোষণা হয়েই যায়, 30 মিনিটের ব্যবধানে এটা আবার 5-এ আসে। তো সামগ্রিকভাবে ওই সিদ্ধান্তগুলো, ধরেন তাদেরকে স্পেস না দেয়া, আমার নেতৃত্বকে তুলে নিতে না পারা, মোমেন্টামটা নষ্ট না করা, কিংবা আমাদের কাছে কিছু তথ্য আসছিল যে দেশের বাইরে থেকে সিভিলে কিছু মানুষকে আমাদের এখানে নিয়ে আসা হচ্ছে বা স্পেস করে দেয়া হচ্ছে, যেটা মানে ওই স্নাইপারের মাধ্যমে বা বিভিন্নভাবে রাতে রাতে তুলে নেওয়া। সামগ্রিক বিবেচনায় ইভেন দলগত জায়গা থেকে যখন অপিনিয়নটা নেওয়া হচ্ছিল, তারাও ওই জিনিস মানে বিষয়টা বলতেছিল তাদের অভিজ্ঞতার আলোকে, যে আমরা এরকম অনেক দেখছি, আমরা কিছুটা স্পেস দিছি, রাতের মধ্যে 10-15 হাজার মানুষকে তুলে নেওয়া হয়েছে, শেষ, তারপরের দিন তাদেরকে দেখে নাই, আন্দোলনটা ইয়াহানে। তো সামগ্রিকভাবে তো তখন 30 মিনিটের ব্যবধানে প্রথম আসিফ হচ্ছে সিদ্ধান্ত হইল, আসিফ সাথে সাথে একটা ভিডিও করে ছাড়লো, এবং ওই ভিডিওটা ছাড়ার 1-2 মিনিটের মধ্যে তখন আমিও আবার লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা, ওই টাইমে রিচ আমার সবচেয়ে বেশি ছিল ফেসবুকে 5ই আগস্টের আগে, তো আমি তখন দিলাম যে পরশু নয় কালই লং মার্চ টু ঢাকা। তো এইটা আমার মনে হয় যে মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো দেশ, 5 মিনিটের মাথায় আমি শেয়ারই অন্তত 10,000 দেখি, মানে ওই লেভেলে চলে গেছিল ওই টাইমে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মারুফ কামাল খান সোহেল আপনার কাছে জানতে চাই, শেখ হাসিনা সবসময় বলতেন যে স্বজন হারানোর বেদনা তিনি বুঝেন, কিন্তু তার অধীনে একের পর এক লাশ পড়ছে, মায়ের বুক খালি হচ্ছে, কোনোদিন 100, কোনোদিন 90, কোনোদিন 80, কোনোদিন 150 মানুষ মারা যাচ্ছে। তো এই স্বজন হারানো বেদনার তখন তার কোথায় ছিল, যখন অন্যের সন্তান, অন্যের স্বামী, অন্যের ভাই, অন্যের বোন মারা যাচ্ছিল? একটা কথা আমরা সকলেই জানি, আমরা অনেক সময় ভুলেও যাই, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। এটা এর আগে কখনো ঘটেনি, পরেও কখনো ঘটে। শেখ হাসিনা যখন দেশের প্রধানমন্ত্রী, সেই সময়ে বাংলাদেশের আপিল বিভাগ, মানে সর্বোচ্চ বিচার বিভাগ, সেই সর্বোচ্চ বিচার বিভাগের প্রধান বিচারপতি এবং ফুল কোর্ট মিলে একটা অবজারভেশন দিয়েছিলেন। শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী উল্লেখ করেই বলা হয়েছিল, শি ইজ এ রং হেডেড লেডি। মনে আছে নিশ্চয়ই আপনাদের? জি। এটা বাংলাদেশের ইতিহাসে তো না, পৃথিবীর ইতিহাসে একজন সিটিং প্রাইম মিনিস্টারকে রং হেডেড মানে তো আমরা সকলেই জানি। এই যে টোটাল বিচার বিভাগ, বাংলাদেশের সর্বোচ্চ বিচার বিভাগ, তারা সবাই একমত হয়ে, কেউ দ্বিমত পোষণ করেনি, ফুল কোর্ট একটা দেশের প্রধানমন্ত্রীকে রং হেডেড, বিকৃত মস্তিষ্ক, এই অভিধায়, এটা কিন্তু রহিত হয়নি আজ পর্যন্ত। তো পৃথিবীর অন্য কোনো দেশে হলে যেটা হয়, আমাদের রোগের চিকিৎসা হয়, যারা প্রধানমন্ত্রী থাকেন বা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন, তাদের সকলেরই দৈহিক শারীরিক রোগের চিকিৎসা, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মানসিক বা মনস্তাত্ত্বিক স্বাস্থ্যটা যাচাই করা, যে সে মানুষটা সুস্থ কিনা, মানসিকভাবে সুস্থ কিনা, সেটা কিন্তু আমাদের দেশে কোনো ব্যবস্থা নেই। সে কারণে আমি মনে করি যে একটা বিপজ্জনক অধ্যায় আমরা পার হয়েছি, সেটা হচ্ছে একজন সাংঘাতিক রকমের মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষ, তার হাতে রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পর্যায়ে তাকে রেখে গোটা দেশ, সমাজ, রাষ্ট্রকে তার হাতে জিম্মি করে ফেলা হয়েছিল। সুতরাং একজন বিকারগ্রস্ত মানুষ যা যা করতে পারে, তার বলা এবং কাজের মধ্যে তো মিল থাকবে না, এটাই স্বাভাবিক। তিনি মনে করতেন যে এই দেশ, আপনি জানেন অনেক উদাহরণ আছে, তো ওই যে বিবিসিতে তিনি ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে আমি রাজনীতিতে এসেছি কেবল প্রতিশোধ নেবার জন্য। মা বাবা হত্যাকাণ্ডের প্রতিশোধ, আমার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে,
আমি শুধু একটা উদ্দেশ্যেই এসেছি রাজনীতিতে, সেটা হচ্ছে তার প্রতিশোধ দেওয়ার জন্য। এবং যিনি ইন্টারভিউ করেছিলেন, তার লেখা আপনারা সকলেই পড়েছেন, আমিও পড়েছি, সিরাজুর রহমান, তিনি আবার রিপিট করেছেন, তিনি তার সমর্থক ছিলেন, তার বাবারও সমর্থক ছিলেন, তিনি রিপিট করেছেন যে এটা কিন্তু অনিয়ারে যাবে। আপনি বলছেন যে আপনি রাজনীতিতে এসেছেন শুধুই আপনার পরিবারের সদস্যদের হত্যার প্রতিশোধ নেবার জন্য। এই কথাটা আপনি আরেকবার ভেবে দেখেন, এটা আপনি বলবেন কিনা। তিনি বলেছেন যে এটাই প্রচার করবেন, আমি আমার পরিবারের সদস্যদের, আমার উনি যেভাবে বলতেন, আমার মা, আমার বাবা, আমার এই ভাতৃবধূ, আমার শিশু ভাই, তাদেরকে হত্যা করে এটা প্রতিশোধ নেওয়ার জন্য আমি এসেছি। অর্থাৎ এটা কিন্তু গোপন করেননি, শেখ হাসিনা বলে ফেলেছেন, আবেগের বশে হোক আর যেভাবেই হোক বলে ফেলেছেন যে তিনি রাজনীতিতে আসবার একটা মাত্র উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে প্রতিশোধ নেওয়া। একটা প্রতিশোধ প্রবণ মানুষ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তিনি বারবার কিন্তু বলেছেন যে আমার বাবাকে যখন মেরে ফেললো, এই যে এত বড় আওয়ামী লীগ, কেউ তো আসে নাই, কাউকে তো আমরা দেখিনি, মানে দলকেও দায়ী করেছেন। দলকেও দায়ী করেছেন। তিনি মনে করতেন এই দেশটাই দায়ী, এই গোটা দেশের জনসমাজ, তারা প্রত্যেকেই দায়ী, কেন তার বাবার হত্যার প্রতিবাদ করে না। তো সুতরাং সাংঘাতিকভাবে মারাত্মক জিঘাংসা এবং প্রতিশোধ প্রবণতা থেকে তিনি সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যেটা বলেছেন, আমার চাইতে শোককে বেশি জানে, আবার হত্যা করছেন। আপনারা দেখেন কত অভিনয় তিনি করতেন। এই যে যখন ইলিয়াস আলীকে গুম করার পরে ইলিয়াস আলীর স্ত্রী এবং সন্তানরা যখন তাকে ডেকে নেওয়া হলো গণভবনে, তারা গিয়েছিলেন, তাদের ধরে যে নাটক করলেন, বললেন যে আমি জীবন দিয়ে দেবো ওদেরকে, ইলিয়াস আলীকে উদ্ধার করার জন্য, আমি এমন কোনো চেষ্টা নাই যেটা করব না। কিন্তু তিনি জানতেন তিনি বিটিভি ভবনে গিয়ে কান্না করেছেন, মেট্রো রেলে গিয়ে কান্না করেছেন। মানুষের জন্য কান্না করেন, মানুষের জন্য, মানুষের জন্য কখনো কখনো লোক দেখানো কান্না করেছেন। কিন্তু এটা হচ্ছে তিনি একজন বিকারগ্রস্ত মানুষ। জাতি হিসাবে আমরা দুর্ভাগা যে এইরকম একটা বিকারগ্রস্ত নারীর অধীনে আমরা শাসিত হয়েছি। জি, আপনাকে ধন্যবাদ মারুফ কামাল খান সোহেল। আমি একটু শফিকুল আলম আপনার কাছে যাই। আমরা একদমই শেষ পর্যায়ে আছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ কি আসলে রাজনৈতিক দল ছিল কিনা, রাজনৈতিক দলের মতো আচরণ করেছে কিনা? আওয়ামী লীগ কি বাংলাদেশকে ওন করে না, নাকি একই সাথে আওয়ামী লীগ করলে ভারতকে ওন করতে হয়? একই সাথে বাংলাদেশের স্বার্থ রেখে ভারতের স্বার্থকেও কি বেশি করে দেখতে হয় কিনা আওয়ামী লীগ করার কারণে? না, আওয়ামী লীগের মানে হাসিনার পালানোর সাথে সাথে কিন্তু আওয়ামী লীগও পালিয়ে গেছে। তারা যে মুজিববাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে সেটাও পালিয়ে গেছে। ওই দিন আসলে অনেকে বলে যে আওয়ামী লীগ আবার ফিরবে, কিন্তু আওয়ামী লীগ ওই দিনই শেষ। এটা তো একটা পুরো পৃথিবীতে এইটা হচ্ছে আপনার একটা যুদ্ধক্ষেত্র, ইউ লস্ট ইট। কেউ হেরে গেলে সে আর তো ফিরে না, এটা ইম্পসিবল। তো আওয়ামী লীগের যেটা পলিটিক্সটা তো শেষ হয়ে গেছে 2008-9 সালেই। হ্যাঁ, তো ওই যে 9 সালে, সে 8 সালে সে ইলেকশনে জিতলো, এটা একটা রিগড ইলেকশন ছিল। এটা পুরো ওই সময় ডিজিএফআইয়ের করা ইলেকশন। হ্যাঁ, এবং আজকে যারা ধরেন অনেক আছে না, ওই সময়ের যারা মন্ত্রী ছিলেন, অ্যাডভাইজার ছিলেন, বড় বড় কথা বলেন, এদেরকে ইনভেস্টিগেট করা উচিত ছিল। ওই সময় যে এত পলিটিশিয়ানকে ডেকে এনে টর্চার করা হলো, ওনারা তো এটা জানতেন। এবং তারপরে যে ইলেকশনটা ওনারা অর্গানাইজ করে দিলেন, সেটার জন্য তো তাদেরকে আসলে ইনভেস্টিগেট করা উচিত, এদের রোল কী ছিল। তো ওইখান থেকে শুরু। আপনি যখন একটা রিগড ইলেকশনের মধ্যে আসেন, তখন আপনার মনে হয় আমার তো পলিটিক্যাল পার্টির দরকার নাই, আমার স্টেটের মেশিনারিগুলোর দরকার আমি টিকে থাকার জন্য। এবং সে 15.5 বছর ওইটাই করেছে। সে পুলিশ লীগ বানিয়েছে, জাজদেরকে জাজ লীগ বানিয়েছে, তারপরে সিকিউরিটি ফোর্সে তার মতো হয়েছে, ডিজিএফআই তার মতো হয়েছে, এনএসআই তার মতো হয়েছে, পুরো জিনিসটাকে সে কেন্দ্রীভূত, র্যাব তার মতো হয়ে গেছে। তাও সেইখানে পুরো স্কিম অফ থিংয়ে আওয়ামী লীগের যে এরা খুব নিম্নসারির ছিল। আওয়ামী লীগের লোকগুলোর মধ্যে প্রতিযোগিতা ছিল ছোটদের মধ্যে, যে সে কীভাবে এনএসআই একটা চাকরি পাবে বা একটা পুলিশের চাকরি পাবে। ওইটা হলো হায়ার আওয়ামী লীগে যাওয়া আর কি। এই যে আপনি পুরো নষ্ট করে ফেলা, এর মাধ্যমে যেটা হয়েছে যে আওয়ামী লীগ একটা ওল্ড একটা পার্টি, এবং এটার আপনার 71-এর একটা রোল ছিল।
এই পার্টিটা আপনি দেখেন পুরো ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, এখানে কিছু নাই, অন্তঃসার শূন্য হয়েছে। আপনি যখন মোরালি একটা জিনিসকে ফেস করতে পারবেন না, এবং সবচাইতে এটা একদম স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে হলো জুলাইয়ে। আপনি জুলাইয়ে, আমি এই যে সেই দিন একজন আমাকে বলতেছে যে শেখ হাসিনা তার সেক্রেটারিকে বললেন যে এর আগে তো নেমেছে, তারপরে ওরা ঠিকমতো আওয়ামী লীগের লোকরা ঠিকমতো সিকিউরিটি ফোর্সের সাথে কোঅর্ডিনেটেড হইতে নামতেছে না কেন, 2 তারিখে আবার ফোন করে প্রত্যেকটা ডিভিশনাল কমিশনারে বলানো হয়েছে। তাই আপনি ইউএনের রিপোর্টটা পড়েছেন, ওইখানে কি বলা আছে? ওইখানে বলতেছে যে আওয়ামী লীগের লিডারশিপ, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা সিকিউরিটি ফোর্সের সাথে কোঅর্ডিনেট করে তারা মানুষকে হয়েছে। একটা পলিটিক্যাল পার্টির হাতে যদি রক্ত এসে পড়ে তখন আর পলিটিক্যাল পার্টি তো থাকে না, ওটা খুনি হয়ে যায়। আর ওকে অনেকে বলে তাকে আবার ফিরিয়ে আনো, যারা এটা বলে তাদের হাতেও আসলে খুনের রক্ত আছে। ওকে, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এখানেই শেষ করছি। দর্শক, আমাদের ঘাড়ে যেন সেই ফেসিবাদের ছায়া আবার ভর করতে না পারে সেই প্রত্যাশা রাখছি। সংলাপ প্রতিদিনের বিশেষ পর্ব 36শে জুলাই আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।